ঠং ঠং ঠং। অবশেষে রাত 12টা বাজে। অধীর আগ্রহে এতক্ষণ প্রতীক্ষা করছিলাম অভীষ্ট মুহূর্তের জন্য। এখনই আমার স্বপ্ন পূরণের পালা। প্রমাণ হয়ে যাবে অশুভ শক্তি আছে কি নেই। আজও কি অতৃপ্ত আত্মা পরলোকে গমন করতে না পেরে মধ্যলোকে ঘুরে বেড়ায় নিজের অভীষ্ট সিদ্ধির লক্ষ্যে, নাকি সবটাই মিথ্যা? গল্প লেখকের কল্পনা ছাড়া আর কিছুই নয়। আচ্ছা, সবটাই কি কল্পনার মায়াজাল, নাকি মিথ্যে? এসবের মধ্যে লুকিয়ে আছে এক চরম সত্য। হ্যাঁ, ভূতের গল্পের লেখক হয়ে নিজের কল্পনা শক্তির জোরে কতগুলো লেখা তো লিখলাম। এবার দেখা যাক আজ সত্যি অলৌকিককে প্রত্যক্ষ করতে পারি কিনা। সত্যি আজকের দিনটা রেড লেটার ডে, আমার জীবনের একটি স্মরণীয় দিন। নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আজ তোমাদের জন্য এনেছি একটি ভৌতিক গল্প। আজকের গল্প আঁধার রাতের অতিথি। তবে শুনতে থাকো আজকের গল্প। গ্রামের নাম আনন্দপুর। মেদিনীপুরের ঘাটাল শহর থেকে মোটামুটি 15 কিলোমিটার দূরে অবস্থিত। শাল সেগুনের জঙ্গলের কোলে আর লাল মাটির দেশে অবস্থিত এক প্রত্যন্ত গ্রাম। বেশিরভাগই আদিবাসীদের বাস। তবে চৌধুরীরা বেশ বড় লোক। গল্প লেখক হওয়ার সূত্রে এই গ্রামের জমিদার উদয়নারায়ণ চৌধুরীর সঙ্গে আমার বেশ আলাপ হয়েছে। উদয়বাবু আমার ভূতের গল্প পড়তে বড়ই ভালোবাসেন। সেই সূত্রে তিনি আমাকে চিনবেন না তা কি হয়? সেই সূত্রেই আমাদের আলাপ। যাক, এবার গল্পে ফেরা যাক। গ্রামের যে প্রান্তে এসে পৌঁছেছি সেই জায়গাটার নাম উঁচু মাঠ। শুনেছি লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের সময় এখানে বহু নিরীহ কৃষক যখন কুখ্যাত সূর্যাস্ত আইন অনুসারে নির্দিষ্ট সময়ে কোম্পানির কাছে খাজনা দিতে অপারগ হতো, তখন তার জেরে জমিদার লেঠেলরা জীবন্ত অবস্থাতেই এই জমিতে পুঁতে ফেলত তাদের। শোনা যায় তারা নাকি পিশাচে পরিণত হয়ে আজও জিঘাংসা পূরণের জন্য ঘুরে বেড়ায় রাতের অন্ধকারে, বিশেষত অমাবস্যা বা ভূত চতুর্দশীর রাতে। তাছাড়া কাছাকাছি রয়েছে বাউর, সেখানে নাকি রাতের বেলায় ঘুরে বেড়ায় আলেয়া। উদয়বাবুর কাছে শুনেছি কাছাকাছি জঙ্গলে নেকড়ে মানবের বসতি ও তাদের উপদ্রব। কবরখানায় রয়েছে মামদো, আর শ্মশানের কাছে আর শেওড়া গাছে সন্ধ্যা থেকেই পা ঝুলিয়ে বসে থাকে চুড়েলের দল। আজও অন্ধকার নেমে এলে রক্ত টকবক করে ফুটছে এমন নবীন যুবকের সন্ধান করে বেড়ায় শাঁকচুন্নির দলও। আহা, এইরকমই তো একটা জায়গার খোঁজ করছিলাম। উদয়বাবুকে অসংখ্য ধন্যবাদ। এইখানে এত ভূত, এমন সোনায় সোহাগা জায়গা, এত হন্টেড প্লেস যাদের নাম শুনেই রক্ত হিম হয়ে যায়। ঘুরে বেরিয়ে দেখলাম, কিন্তু কিছুই পেলাম না। আর এ যেন পরম বৈষ্ণবের জন্য হাতের কাছে বৃন্দাবন। যাই হোক, যেখানে এসেছি সেই অভীষ্টটা পূরণ হয় কিনা সেটাই দেখার। হ্যাঁ, এবার একটু বলি, আমি এখানে এসেছি একটা এক্সপেরিমেন্ট করতে। ভূত আছে কি নেই তার জন্য খুঁজতে বেরিয়েছি মধ্যরাতের অতিথি ব্লাডি মেরিকে। ব্লাডি মেরি, হ্যাঁ ঠিকই ধরেছেন, ব্রিটিশ এবং পশ্চিম দুনিয়ার এক অভিশপ্ত পেত্নী, যাকে নিয়ে কত গল্প, কত উপকথা। সেই ব্লাডি মেরিকে, যার প্রেতাত্মা বলে অভিহিত করা হয়, সেই ইংল্যান্ডের রানী মেরি ছিলেন ইতিহাসের পাতায় এক ঘৃণ্য চরিত্র। কত পুরুষের সঙ্গে ছিল তার অবৈধ সম্পর্ক।
কৃষ্ণাঙ্গদের ওপরেতে তার অত্যাচার ছিল অবর্ণনীয়। কত যে বাইবেল গ্রহীত কাজ করেছেন তার ইয়ত্তা নেই। এত সব পাপের বোঝার জন্য মুক্তি পায়নি তার আত্মা, তাই তার আত্মা অভিশপ্ত হয়ে ঘুরে বেড়ায় পৃথিবীর বুকে। সর্বত্র সেই আত্মার অবাধ বিচরণ। এই গল্প শুনেছিলাম 7 বছর আগে তোরসাদির কাছে, আর এখন থেকেই ইচ্ছা হয়েছিল ব্লাডি মেরিকে প্রত্যক্ষ করবার। আজ রাতেই হয়তো উঁচু মাঠের বুকে পূরণ হতে চলেছে তার আমার সেই স্বপ্ন। আজ শনিবার আর অমাবস্যা, প্রেতাত্মাদের মহোৎসব করবার দিন। বাইরে নিকষ কালো অন্ধকার, খলের আলো নিভিয়ে দিয়েছি। একটি মোমবাতি জেলে দাঁড়ালাম আয়নার সামনে। এসে ওটাকে ধূলি ধূসরিত দেখেছিলাম, আজই পরিষ্কার করেছি। এবার 3 বার ব্লাডি মেরিকে ডাকতে হবে। ব্লাডি মেরি, প্লিজ কাম টু মি বলে। প্রথমবার ব্লাডি মেরি বলে ডাকলাম। দূরে কোথাও একটা শেয়াল ডেকে উঠল। এক পাল শেয়াল একসঙ্গে ডেকে রাত্রির প্রহর সূচনা করে, তাই শেয়ালকে বলা হয় জাম ঘোষক। কিন্তু একটা শেয়াল এইভাবে ডাকছে তো শুনিনি কখনো। আর ডাকটাও যেন কেমন অদ্ভুত, যেন হাঁড়ির মধ্যে মুখ রেখে ডাকছে। ভেসে এলো অজানা রাত জাগা পাখির ডাক। সত্যি অপার্থিব কিছু হচ্ছে কিনা জানি না, নাকি পরিবেশের জন্যই আমি দেখলাম আমার মতো দামাল ছেলে যে ছোটবেলায় বন্ধুদের সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে অমাবস্যার রাত্রিরে শ্মশানে বা গোরস্থানে একলা কাটিয়েছে, এই উঁচু মাঠের মতো জায়গায় তারও ভয় করছে। এই হেমন্তেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। না, নিজের অনুভূতিকে বেশি পাত্তা না দিয়ে এবার ডাকলাম ব্লাডি মেরি বলে। এবার যেন কাছেই শুনতে পেলাম ক্ষুধার্ত নেকড়ের হাড় হিম করা গর্জন। না, আমার কানের ভুল একেবারেই নয়, সত্যি যেন শুনতে পেলাম কাছাকাছি এক পাল নেকড়ে হাড় হিম করা ভয়ঙ্কর স্বর। তাহলে কি উদয়বাবুর কথাই সত্যি? এবার আমি সত্যি ভয় পেলাম। আর এরপর যা শুরু হলো তা অকল্পনীয় বললেও কম বলা হবে। আজ বিকেলে আকাশে মেঘের চিহ্ন মাত্র ছিল না। বাইরে শুনতে পেলাম ঝোড়ো হাওয়ার গোঁ গোঁ শব্দ, যেন সারা আকাশ জুড়ে, সারা মাঠ জুড়ে বয়ে চলেছে ঝোড়ো হাওয়া। জানলা দিয়ে দেখতে পাচ্ছি পরিষ্কার আকাশ, নক্ষত্রের উজ্জ্বল বিকিরণ করছে, আর কিছুই উড়ছে না। আর গাছের পাতাগুলি আশ্চর্যজনকভাবে স্থির, কিন্তু শুধুই শোঁ শোঁ শব্দ। কেমন যেন একটা খটকা জাগলো মনে। যা ঘটে চলেছে কোনো কিছুই তো বাস্তবসম্মত নয়। ওদিকে মাঠের 50-60 জন ছায়ামূর্তি দেখা যাচ্ছে। কেমন যেন অস্পষ্ট কুয়াশা দিয়ে ঘেরা আছে লোকগুলি, যেন আকাশে ভেসে বেড়াচ্ছে। তারা যেন এই পোড়ো বাড়ি যেখানে আমি এসে উঠেছি ভাসতে ভাসতে সেই দিকেই আসছে। না, এবার সত্যিই ভয় করছে। মোমবাতির শিখাটা কাঁপছে, যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে। ছায়াগুলো ক্রমেই চলে আসছে। একটা কথা আছে, মানুষের কৌতূহল অদম্য। অসীম কৌতূহল নিয়ে শেষবারের মতন ডাকলাম ব্লাডি মেরি বলে। আর তারপর যা হলো আমার কল্পনারও অতীত। হঠাৎ কোনো এক অজানা মন্ত্র বলে যেন অদৃশ্য হয়ে গেল মাঠের লোকগুলো। থেমে গেল নেকড়ের ক্রূর গর্জন। আকাশে ভরে উঠল ঘন কালো মেঘ, আর শুরু হলো প্রচণ্ড ঝড়। পাগলা হাওয়ার দুর্গম গতিতে আছড়ে পড়তে লাগলো বাড়িটার ওপর। আর মোমবাতির নিভু নিভু আলোয়
কাঁপতে কাঁপতে আমি আমেনায় দেখলাম এক ভয়ঙ্কর দৃশ্য। আয়নায় আমার মুখ বদলে আমি দেখতে পেলাম এক সাদা গ্রাউন পরা স্ত্রীলোককে, ক্ষতবিক্ষত, হিংস্র, অপার্থিব মুখছবি। সেই মুখের হিংস্রতা আর নারকীয়তা, ভয়াবহতা বর্ণনা করা আমার সাধ্যাতীত। একটু পরেই দমকা হাওয়ায় নিভে গেল মোমবাতি। এখন শুধুই নিশ্চিহ্ন অন্ধকার। শুনতে পেলাম কেউ যেন দরজায় কড়া নাড়ছে, ঠক ঠক ঠক। আমার ষষ্ঠেন্দ্রিয় জানান দিল এসে গেছে সেই বহু প্রতীক্ষিত ব্যক্তি, মধ্যরাত্রির ব্লাডি মেরি।